নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাবো 17তম ক্লাস, যেটি 14ই অক্টোবর 2024 সালে তৃতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোনটি এল কে আদবানির আত্মজীবনী? এল কে আদবানির আত্মজীবনী হচ্ছে মাই কান্ট্রি মাই লাইফ। ঠিক আছে, তো মাই কান্ট্রি মাই লাইফ এটি এল কে আদবানির আত্মজীবনী। দেখো, এক্সাম ওয়ারিয়র্স এটা লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর উইংস অফ ফায়ার এটা লিখেছেন প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, তো এক্সাম ওয়ারিয়র এই বইটি নরেন্দ্র মোদীর, এবং উইংস অফ ফায়ার এটা এপিজে আব্দুল কালামের লিখিত বই। দেখো, এল কে আদবানি 2002 থেকে 2004 সাল পর্যন্ত ভারতের উপ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এল কে আদবানি 2015 সালে পদ্মবিভূষণ এবং 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বা এমপিআই অনুসারে ভারতের আনুমানিক কত মানুষ বহুমাত্রিক দারিদ্র্য হিসেবে বিবেচিত হয়েছিল? তো ভারতে আনুমানিক 228.9 মিলিয়ন মানুষ দারিদ্র হিসাবে বিবেচিত হয়েছিল। 228.9 মিলিয়ন বা প্রায় 22,89,00,000। দেখো, এমপিআই এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অনুসারে ভারতের সবচেয়ে গরিব রাজ্য হলো বিহার। ঠিক আছে, তো ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি? তো ভারতের সবচেয়ে গরিব রাজ্য হচ্ছে বিহার। ফেব্রুয়ারি 2025 অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা কতজন? তো সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা 33+1, অর্থাৎ একজন প্রধান বিচারপতি সহ 33 জন বিচারপতি থাকে, অর্থাৎ মোট 34 জন কিন্তু বিচারক রয়েছে সুপ্রিম কোর্টে। দেখো, 52তম প্রধান বিচারপতি হিসাবে 14ই মে শপথ নেবেন বিচারপতি বি.আর. গাভাই। তো 52তম প্রধান বিচারপতি হবেন বি.আর. গাভাই, আর 51তম প্রধান বিচারপতি রয়েছেন সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না, যিনি বর্তমানে রয়েছেন। নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে ব্রাহ্ম সমাজ ধর্মমতের বিবৃতি ব্রাহ্ম চুক্তি রচনাকারী সমাজ সংস্কারক ছিলেন? তো তিনি হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1839 সালে তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1843 সালে ব্রাহ্ম সমাজ নামে একীভূত হয়। তো ব্রাহ্ম চুক্তি এটি রচনা করেছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। কোন কোন খাতে ভূগর্ভস্থ জল সর্বাধিক ব্যবহার করা হয়?
তো সঠিক উত্তর হবে কৃষি খাতে। কৃষি খাতে সর্বাধিক ভূগর্ভস্থ জল ব্যবহার করা হয়, যা মোট ভূগর্ভস্থ জলের ব্যবহারের প্রায় 89%। তো ভূগর্ভস্থ জলের প্রায় 89%ই জল এই কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো, এই যে বিগত বছরের প্রশ্ন, এই বিগত বছরের প্রশ্নগুলো পড়লে এই এমটিএস সম্পর্কে, এমটিএসের সিলেবাস সম্পর্কে একটি ধারণা তোমাদের মধ্যে চলে আসে। সেই অনুযায়ী কিন্তু তোমরা পড়তে পারবে। আর সাধারণ জ্ঞান যে এসেছিলো সেখান থেকে সেই সাধারণ জ্ঞান কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়, প্রায় 40 থেকে 50% প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ভারতে নিম্নোক্ত গভর্নর জেনারেলদের মধ্যে কে ভারতীয় তাঁতিদের দুর্দশা সম্পর্কে লিখেছেন? ভারতের সমভূমিতে তুলা তাঁতিদের হাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এটি বলেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং তিনি 1828 থেকে 1834 সাল পর্যন্ত ফোর্ট উইলিয়ামের প্রেসিডেন্সির গভর্নর জেনারেল ছিলেন এবং 1834 সালে থেকে 1835 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন। দেখো, লর্ড উইলিয়াম বেন্টিং তিনি ছিলেন শেষ ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সির গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। তার আমলেই সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। কে 2023 সালে প্যারা এশিয়ান গেমস ইভেন্টে 2টি স্বর্ণপদক জিতে প্রথম মহিলা হয়েছিলেন? তো একই ইভেন্টে, মানে একই গেমসে, একই প্যারা গেমসে 2টি স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় প্যারা অ্যাথলিট হয়েছিলেন শীতলা দেবী। সঠিক উত্তর হবে শীতল দেবী। শীতল দেবী একই প্যারা গেমসে 2টি স্বর্ণপদক জিতেছিলেন। দেখো, 2023 সালে প্যারা এশিয়ান গেমস চীনের হাংজুতে অনুষ্ঠিত হয়েছিল। এখানে ভারত মোট 111টি পদক জিতেছিল, যার মধ্যে 18টি সোনা, 34টি রৌপ্য এবং 59টি ব্রোঞ্জ পদক ছিল। 2026 সালে প্যারা এশিয়ান গেমস জাপানের আইসি প্রিফেকচার এবং নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, যে ফসলটি জন্মাতে প্রায় 1 বছর সময় লাগে তা হলো কি? তো আখ। সঠিক উত্তর হবে আখ। ঠিক আছে, আখটা কিন্তু আখ হতে প্রায় 1 বছর সময় লেগে যায়। ওয়াসিফ উদ্দিন ডাগর ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের ড্যাশ রূপের সাথে যুক্ত? তো ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের ধ্রুপদ রূপের সাথে যুক্ত। ঠিক আছে, নিচের কোন রাজ্যে বিখ্যাত আন্তর্জাতিক স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল, ঠিক আছে, বা আন্তর্জাতিক বালি উৎসব আয়োজন করা হয়? তো সঠিক উত্তর হবে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে আন্তর্জাতিক বালি উৎসব বা আন্তর্জাতিক স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল আয়োজন করা হয়। পরবর্তী প্রশ্ন, ড্যাশ একটি বাস্তুতন্ত্রের পচনশীল পদার্থের উদাহরণ? সঠিক উত্তর হবে ছত্রাক। ছত্রাক হলো একটি বাস্তুতন্ত্রের পচনশীল পদার্থের উদাহরণ। চলো নেক্সট। শামা চাকেবা হলো একটি লোকনৃত্য যা ভাই বোন শামা এবং চাকেবার পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি, যেখানে ভাই তার বোনকে বাঁচাতে চরম পর্যায়ে যায়। এই লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? তো শামা চাকেবা এই লোকনৃত্যটি ভারতের বিহার রাজ্যের সঙ্গে যুক্ত। তো সঠিক উত্তর হবে বিহার।
পর্যায় সারণীতে আপনি একটি পর্যায় জুড়ে বাম থেকে ডান দিকে যাওয়ার সময় পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা কী হবে? দেখো, পর্যায় হচ্ছে 7টি পর্যায় থাকে, তাই তো? এরকম থাকে পর্যায়, ঠিক আছে? এইগুলো হচ্ছে পর্যায়। আর সারণী হচ্ছে, দেখো, লম্বভাবে থাকে, এগুলো হচ্ছে সারণী, ঠিক আছে? তো বলেছে এই যে ধরো এ বাম, বি ডান, তো এ থেকে বি থেকে গেলে কি হবে? তো এ থেকে বি থেকে গেলে হবে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে, ঠিক আছে? তো পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু হ্রাস পেয়ে যাবে। দেখো, আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী বা গ্রুপ রয়েছে। পর্যায়গুলো অনুভূমিক সারি এবং শ্রেণীগুলো উলম্বভাবে থাকে, ঠিক আছে? বোঝা গেল এটা? তো এই যে বাম দিক থেকে, পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে হয় পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস। স্পোর্ট স্টার অ্যাসেস অ্যাওয়ার্ড 2025 ক্রীড়া প্রচারের জন্য সেরা রাজ্যের পুরস্কার পেয়েছে কোন রাজ্য? তো স্পোর্ট স্টার অ্যাসেস অ্যাওয়ার্ড 2025-এ ক্রীড়া প্রচারের জন্য সেরা রাজ্যের পুরস্কার পেয়েছেন মধ্যপ্রদেশ সরকার। সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। নিম্নলিখিতগুলির মধ্যে কে বলেছেন যে সরকারি রাজস্ব নীতি ব্যবহার করা উচিত উৎপাদন এবং কর্মস্থানের স্তরকে স্থিতিশীল করার জন্য? তো এই যে বক্তব্যটি, অর্থাৎ সরকারের রাজস্ব নীতি ব্যবহার করা উচিত উৎপাদন ও কর্মস্থানের স্তরকে স্থিতিশীল করার জন্য, এই উক্তিটি করেছিলেন জে এম কেইন্স এই উক্তিটি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হরপ্পা পরবর্তী একটি প্রত্নতাত্ত্বিক স্থান যা ভারতের মহারাষ্ট্রে এবং ভীমা নদীর উপনদী ঘোর নদীর তীরে অবস্থিত। তো ভীমা নদীর উপনদী ঘোর নদীর তীরে অবস্থিত কোন প্রত্নতাত্ত্বিক স্থান? তো সঠিক উত্তর হবে ইনামগাঁও। এই প্রত্নতাত্ত্বিক স্থানটি ভারতের মহারাষ্ট্রে অবস্থিত, যা ভীমার উপনদী ঘোর নদীর তীরে অবস্থিত। মন্দিরের যে অংশে মন্দিরের প্রধান দেবতা অধিষ্ঠিত থাকে তাকে ড্যাশ বলা হয়? তো মন্দিরের যে অংশ বা যে অংশে প্রধান দেবতা অধিষ্ঠিত থাকে সেটা হচ্ছে গর্ভগৃহ, ঠিক আছে? তাকে কি বলা হয়? গর্ভগৃহ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, রূপার গহনার উপরে যে কালো আবরণ তৈরি হয় তা হলো কি? তো রূপা বা সিলভার, ঠিক আছে? রূপার সংকেত কি? এজি। তো সঠিক উত্তর হবে Ag2S। তো সিলভার সালফাইড, ঠিক আছে? সিলভার সালফাইড, ঠিক আছে? রূপার Ag2S অর্থাৎ সিলভার সালফাইড। ভারতে জনস্বাস্থ্য নজরদারি সম্পর্কিত নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত শ্বেতপত্রের শিরোনাম কী? তো সঠিক উত্তর হবে ভিশন 2035। ভিশন 2035, ঠিক আছে? এই শ্বেতপত্রটি নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত হয়েছে কিসের জন্য? জনস্বাস্থ্যের নজরদারির জন্য। ভারতীয় সংবিধানের একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন, যা মূলত ড্যাশের প্রতি আরোপিত একটি মতবাদ। তো এই যে আইনের শাসন, এই মতবাদটি দিয়েছিলেন এভি ডাইস বা আলবার্ট ভেন ডাইস, ঠিক আছে? আমরা সাধারণত এভি ডাইস বলেই জানি, কিন্তু যা তার পুরো নাম আলবার্ট ভেন ডাইস, ঠিক আছে? আলবার্ট ভেন ডাইস। দুধসাগর জলপ্রপাত ড্যাশ রাজ্যের একটি প্রধান পর্যটন স্থান। তো দুধসাগর এই জলপ্রপাতটি কোন রাজ্যে? তো সঠিক উত্তর হবে গোয়া রাজ্যে এই দুধসাগর জলপ্রপাত একটি প্রধান পর্যটন স্থান। ভারত ও পাকিস্তানের মধ্যে
লাহোর চুক্তি কবে হয়েছিল? তো ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ফেব্রুয়ারি 1999 সালে। কাদের মধ্যে হয়েছিল? তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে লাহোরে স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, লাহোরে স্বাক্ষরিত হয়েছিল লাহোর চুক্তি। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ ড্যাশ নামক রৌপ্য মুদ্রা প্রবর্তন করেছিলেন। তো সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ যে রৌপ্য মুদ্রা প্রবর্তন করেছিলেন সেটা হচ্ছে, তার নাম হচ্ছে টঙ্কা। তার নাম কি? টঙ্কা। রাজস্থানের কালবেলিয়া উপজাতির একজন কিংবদন্তি লোকনৃত্যশিল্পী গুলাবো সপেরা ড্যাশ বছরে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। তো কালবেলিয়া লোকনৃত্য কোন রাজ্যে পরিবেশন হয়? তো রাজস্থানে হয়। গুলাবো সপেরা কোন নাচের সঙ্গে যুক্ত? এই কালবেলিয়া নাচের সঙ্গে যুক্ত। তো এই যে গুলাবো সপেরা, তিনি কোন বছর পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে 2016 সালে। 2016 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, ভারতে আইন প্রণয়ন ক্ষমতা 3টি তালিকায় বিভক্ত, যা হলো কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং ড্যাশ। তো সঠিক উত্তর হবে যুগ্ম তালিকা। তো তোমাদের কাছে আজকে আমার প্রশ্ন, এই যে 3টি তালিকা, এই 3টি তালিকা ভারতীয় সংবিধানে কোন তপশিলে বলা রয়েছে? ঠিক আছে, ভারতীয় সংবিধানে যে 12টি তপশিল রয়েছে তার মধ্যে কততম তপশিলে এই কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম তালিকার কথা বলা রয়েছে? ঠিক আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে কিন্তু কমেন্ট করবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।